আজকের প্রথম খবরটা হলো ওয়াকফ আইন ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান সুন্নি ফাউন্ডেশনের। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান জানালো কাসার সুন্নি ফাউন্ডেশন। শুক্রবার কাসার সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সুনাই রোডের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ফাউন্ডেশনের সদস্যরা ওয়াকফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করেন। সদস্যরা কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে বলেন, মুসলিমদের দানকৃত জমি বা খয়রাত মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ভারতবর্ষে বিগত 1913 সালে ব্রিটিশদের শাসনকালে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং 1954 সালের ওয়াকফ আইন বানানো হয়। তারপর সমস্ত ভারতবর্ষ নিয়ে 1964 সালে ভারতীয় মুসলমানদের জন্য ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। তাই বর্তমান সরকার আইন প্রণয়ন করে ওয়াকফের কর্মক্ষমতা দমন করা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না বলে জানান। তাদের দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে এবং গণতন্ত্র রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ আন্দোলন হিংসার আশ্রয় নেওয়া একেবারেই ঠিক নয়, বললেন প্রদীপ। সম্প্রতি ওয়াকফ সম্পত্তি বিল সংসদে পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বরাক উপত্যকায়ও এর প্রভাব পড়েছে। ইদানিং এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত ও ডিল সুরাসুরির মতো একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বরাকের সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ কার্যালয়ে শনিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, গণতান্ত্রিক প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তাই যারা এই আইন নিয়ে অসন্তুষ্ট তারা সমাবেশ বা সরকারের কাছে স্মারকলিপি অবশ্যই প্রদান করুন, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি বা হিংসার আশ্রয় নেওয়া একেবারেই ঠিক নয়। তিনি বলেন, এটা বুঝতে হবে যে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক এটাই চাইছেন। এসবের মাধ্যমে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তার থেকে রাজনৈতিক লাভ তোলার একটা প্রচেষ্টা অবশ্যই চলছে। বিশেষত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে এই নিয়ে আরও দূরভিসন্ধি চলতে পারে। তিনি তাই জনগণকে কোনোভাবে এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রদীপ দত্ত রায় আরও বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বরাক উপত্যকাকে শান্তির দ্বীপ বলে অভিধা দিয়েছিলেন। তিনি বলেন, এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাষিক এবং ধর্মীয় জনগোষ্ঠী একসাথে শান্তিতে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি এই উপত্যকার ঐতিহ্য। এমনকি বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশ জুড়ে গণ্ডগোল চললেও বরাকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি তাই কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর উস্কানিতে যাতে এখানে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট না হয় এই মর্মে সবাইকে আবেদন জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে জল বিস্ফোরণ। গুয়াহাটির মতোই শিলচরেও জল বিস্ফোরণ ঘটল। শিলচর পার্ক রোডে জল বিস্ফোরণ ঘটে শনিবার দুপুরে। জেলায়ুক্ত বাংলোর সামনে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ নিয়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় শহরে। তবে কী কারণে জল জীবন মিশনের পাইপ ফেটেছে তা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লিতে প্রবল বৃষ্টি, বিল্ডিং ধসে মৃত্যু হলো 4 জনের, চলছে উদ্ধার কাজ। রাজধানীতে প্রবল বৃষ্টিপাত, বিল্ডিং ধসে মৃত্যু হলো 4 জনের। শুক্রবার গভীর রাতে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। দিল্লি পুলিশের সহকারী ডিসি উত্তর পূর্ব সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত প্রায় 3টা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তারা ধ্বংসস্তূপে আটকে পড়েন। 14 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে বলে জানান ডিসিপি। তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, গভীর রাতে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছান তারা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন একটা 4তলা বাড়ি ভেঙে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপে আটকে আছেন। দমকল কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীও উদ্ধার কাজ চালাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে প্রার্থীদের হিসেব পরীক্ষা 23 এপ্রিল। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ প্রার্থীদের 3টি পর্যায়ে হিসেব পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। জেলার নির্বাচনী পর্যবেক্ষকের নির্দেশে প্রথম পর্যায়ের হিসাব পরীক্ষা আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে আগামী 26 এপ্রিল এবং তৃতীয় পর্যায়ে আগামী
আগামী 30 এপ্রিল হিসাব পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষার দিনগুলিতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ 3 ক্যাটাগরির প্রার্থী, পঞ্চায়েত সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য সব প্রার্থীকে তাদের আপডেটেড বুকস অফ অ্যাকাউন্টস পার্ট এ, বি এন্ড সি সহ যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট নিয়ে ডিসি অফিসে অবস্থিত এক্সপেন্ডিচার মনিটরিং সেলের উপস্থিত থাকতে বলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জোরদার প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। কাছাড় জেলায় শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জোরদার প্রস্তুতি জেলা প্রশাসনের। শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রাক প্রস্তুতি এবং পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে জেলার রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সাংবাদিক সম্মেলনে জেলা আয়ুক্ত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি জানান, কাছাড় জেলায় মোট ভোটারের সংখ্যা 10,60,155, যার মধ্যে পুরুষ 5,31,661 জন এবং মহিলা 5,28,479 জন এবং অন্যান্য ভোটার 15 জন। জেলায় মোট পোলিং স্টেশনের সংখ্যা 1,706টি। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রকাশিত পরিসংখ্যানে জানা যায়, জেলা পরিষদ সদস্য পদে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা 64 এবং 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বৈধ প্রার্থী 381 জন এবং 13টি মনোনয়নপত্র বাতিল এবং 35 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গ্রাম পঞ্চায়েত সদস্য পদে মোট 4,051টি বৈধ মনোনয়নপত্র গৃহীত হয়েছে, যেখানে 106টি বাতিল হয়েছে এবং 319 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো কট্টর হিন্দুত্ববাদী আরএসএস প্রচারকদের বিয়ে নিষিদ্ধ। ভারতের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কারণ 60 বছর বয়সে এসে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই ঘটনায় যেমন ব্যক্তিগত দিক থেকে অনেকে অভিনন্দন জানিয়েছেন, তেমনি তা ঘনীভূত করেছে একটি দীর্ঘদিনের বিতর্ক। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকরা কি অদ্য বিয়ে করতে পারেন? দিলীপ ঘোষের এই পদক্ষেপ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একটি সাংগঠনিক প্রথা ও আদর্শ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শুক্রবার অর্থাৎ 18 এপ্রিল সন্ধ্যায় দিলীপ ঘোষ দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিয়ের আয়োজন হয়েছিল কলকাতার নিউ টাউনে খুবই ঘনিষ্ঠ কিছু আত্মীয় পরিজনের উপস্থিতিতে। বিয়ে হয় আইনি ও বৈদিক দুই রীতিতেই। যদিও রাজনীতিতে বয়স বেশি হলে বিয়ের ঘটনা বিরল নয়, তবু দিলীপ ঘোষের এই বিয়েটি নিয়ে বিশেষ আলোচনা হয় মূলত তার আরএসএস এর প্রচারক পরিচয়ের কারণে। আরএসএস এর প্রচারকদের বিয়ে না করার একটি প্রচলিত কঠোর নীতি রয়েছে, যা দ্বিতীয় সরসংঘ চালক মাধব গোলওয়ালকরের সময় থেকে কার্যকর। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। 1984 সাল থেকে দীর্ঘদিন আরএসএস এর প্রচারক হিসাবে কাজ করেছেন দিলীপ ঘোষ, কিন্তু 2015 সালে যখন তাকে বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়, তখনই তার প্রচারক হিসেবে দায়িত্ব শেষ হয়ে যায়। আরএসএস এর নিয়ম অনুযায়ী যারা প্রচারক থাকবেন তারা আর সংসারী জীবন গ্রহণ করতে পারবেন না, কারণ তাদের সবসময় সঙ্গের কাজের জন্য বরাদ্দ রাখতে হবে। পরিবার ও পেশাগত দায়িত্ব একসঙ্গে পালন সঙ্গের অনুমতি নেই। অতএব বিজেপির দায়িত্ব নেওয়ার পর থেকে দিলীপ ঘোষ আর প্রচারক নন, এমনটাই স্পষ্ট করেছেন আরএসএস নেতা ডক্টর জিষ্ণু বসু। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই নিহত 64 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে অঞ্চলটি। গত শুক্রবার অর্থাৎ 18 এপ্রিল ভোর থেকে রাত পর্যন্ত দিনভর হামলায় নিহত হয়েছেন অন্তত 64 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই মর্মান্তিক তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংঘাতে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তারা হামাসের দমন এবং জিম্মিদের উদ্ধারের লক্ষ্যেই এই অভিযান চালাচ্ছে। শুক্রবার গুড ফ্রাইডের দিনে চালানো এই সর্বশেষ হামলা ছিল সেই ধারাবাহিক অভিযানের অংশ। আজকের পরবর্তী খবরটি হলো 5.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
আফগানিস্তান তাজিকিস্তানের সীমান্ত। আবারও কাঁপল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চল। শনিবার স্থানীয় সময় সকাল 11:47 এই এলাকায় 5.8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যদিও এখনও পর্যন্ত কোনো অপ্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও এই ভূকম্পন তীব্রভাবে অনুভূত হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 52 কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে গভীর হলেও প্রভাব বিস্তার করেছে বিস্তীর্ণ এলাকায়। পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে যে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত এলাকায় উৎপত্তি হলেও এর প্রভাব ইসলামাবাদ, লাহোর, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলেও অনুভূত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন। ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সিদ্ধান্ত নিয়েছেন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে স্থানীয় সময় শনিবার 19 এপ্রিল থেকে একপাক্ষিক এ যুদ্ধবিরতি কার্যকর হয়, যা আগামী সোমবার অর্থাৎ 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা। ক্রেমলিন আরও জানিয়েছে তাদের প্রত্যাশা ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময়টায় হামলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে পুতিন নিশ্চিত করেছেন এই সময়টায় তিনি তার সেনাদের সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ইউক্রেন যদি কোনো ধরনের উস্কানি দেয় অথবা যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে তার সেনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে হিন্দু নেতাকে বাড়ি থেকে অপহরণ, পিটিয়ে খুনের অভিযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ, এরপর পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। ঘটনায় নতুন করে অশান্তির আজ পড়শি দেশে। বাংলাদেশের উত্তরে অর্থাৎ ঢাকা থেকে 330 কিলোমিটার দূরে দিনাজপুর জেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন ভবেশচন্দ্র রায়, 58 বছর বয়সী। তার স্ত্রী সান্ত্বনা দেবী জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে একটি ফোন আসে। তার স্বামী বাড়িতে আসেন কিনা জানতে কেউ বা কারা ওই ফোন করে বলে দাবি সান্ত্বনা দেবীর। তিনি আরও জানান ফোন আসার আধ ঘন্টা পর বাইকে চেপে বাড়িতে 4 জন এসে উপস্থিত হয়। বাড়ি থেকে জোর করে ভবেশবাবুকে টেনে নিয়ে যায়। নাড়াবাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অচৈতন্য অবস্থায় বাড়িতে পাঠানো হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভবেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরল ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভবেশ। এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে বেশ প্রভাব ছিল তার। এই ঘটনায় নতুন করে সেখানকার সংখ্যালঘুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরল থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুস সাবুর জানিয়েছেন এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করার কাজ শুরু হয়েছে। ঠিক কী কারণে এমনটা করা হলো সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজকের পরবর্তী খবরটি হলো কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, অভিযুক্তের খুঁজে শুরু তল্লাশি। গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হলো কানাডার মাটিতে। হরসিমরত রন্ধওয়া 21 বছর বয়সী নামের ওই ছাত্রী অন্টারিওর হ্যামিল্টনে মোহক কলেজে পড়তেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর বুধবার সন্ধ্যায় কলেজ শেষে যখন তিনি বাস ধরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন সেই সময় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সময় দুই গাড়ি চালক রাস্তা দিয়ে গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি গুলি ওই তরুণীর গায়ে এসে লাগে। ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন পথচারীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হরসিমরতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে হ্যামিল্টন পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 নাগাদ আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের মাঝে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয়র মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হরসিমরতের মৃত্যুর ঘটনায় টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের তরফেও দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ওই ভারতীয় পড়ুয়ার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।